আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বলছিলাম জীবনানন্দ দাশের সেই 18 লাইনের কালজয়ী কবিতার কথা বনলতা সেন। এই কবিতা নিয়ে বাংলা সাহিত্যে যত জল্পনা, যত ব্যাখ্যা হয়েছে, মনে হয় না যে আর কোনো কবিতা নিয়ে এত পরিমাণ কথা হয়েছে। এই বনলতা সেন আসলে কে? বাস্তব কোনো চরিত্র নাকি নিছকই কল্পনা? এরকম হাজারো প্রশ্ন ঘুরে বেড়ায় বাংলা সাহিত্য মহলে। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তৈরি হয়েছে একটা সিনেমা, নাম তার বনলতা সেন। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, যিনি একজন কবি, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পীও বটে। মাত্র 18 লাইনের এই কবিতাকে তিনি একটি 2.5 ঘন্টার সিনেমাতে রূপ দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব তার এই সাহসী প্রজেক্টটা কতটুকু সফল হয়েছে, কোথায় গিয়ে সকলকে মুগ্ধ করেছে, আর কোথায় গিয়ে হোঁচট খেয়েছে। তো আজকের এই চারুপ্রাঙ্গণ মিডিয়া আড্ডায় আমি অনেক চৌধুরী আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। একটু পিছনে আসা যাক। 1935 সালে বনলতা সেন প্রকাশ পায় বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকায়। পরে 1942 সালে এটি কাব্যগ্রন্থ আকারে প্রকাশ পায়। মাত্র 18 লাইনের এই কবিতাটি পড়তে 2 মিনিটেরও কম সময় লাগে, কিন্তু এটিকে নিয়েই নাকি 2.5 ঘন্টার একটা সিনেমা বানানো হয়েছে। ভাবা যায়? আর এখানেই আসল চ্যালেঞ্জটা। 18 লাইনের একটি কবিতা যার নির্দিষ্ট কোনো গল্প নেই, চরিত্রের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই, অথচ এটিকে নিয়ে 2.5 ঘন্টার একটি সিনেমা নির্মাণ হয়েছে এবং দর্শককে এর সামনে বসে রাখা আসলেই চ্যালেঞ্জিং ছিল। কারণ প্রত্যেকটা পাঠকের মনে বনলতা সেনের নিজস্ব একটা ছবি আছে, নিজস্ব একটা ব্যাখ্যা আছে। চোখে দাঁড়িয়ে জল কাঠের রক্তি। নির্মাতা আসলে যেভাবে দেখাবেন সবার ব্যাখ্যা যে তার সাথে মিলবে, এটা কোনো নিশ্চয়তা নেই। চিতা জলে দক্ষিণ শিহরে মাথা, শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায়। আপনি কি হেলেন? আর তাই নির্মাতাকে কৃতিত্ব দিতে হয় 2টা কারণে। প্রথমত, এমন দুর্বোধ্য অথচ জনপ্রিয় একটা কবিতাকে নিয়ে তিনি সিনেমা বানানোর সাহস দেখিয়েছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তিনি এটিকে নিছক কোনো কবির জীবনী হিসাবে দেখেননি, তিনি দেখিয়েছেন কিভাবে কষ্টের মধ্যে দিয়ে আসলে কবিতার জন্ম হয়। সিনেমার দিকে ফিরে এবার। গল্প নিয়ে যদি বলতে হয় তাহলে এটা জীবনানন্দ দাশের কোনো বায়োপিক না, এটা হলো জীবনানন্দ দাশের বনলতা সেনকে খোঁজার একটি যাত্রা। নাকি বনলতা সেন? আমি বনলতা সেন। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। আর এই যাত্রায় দর্শকের বাহন হয়ে ওঠে একটাই চরিত্র, মহিন। সে আগুনে হায়। মহিন নামটি এসেছে জীবনানন্দ দাশের আরেকটি কবিতার বিখ্যাত লাইন থেকে, যেখানে মহিনের ঘোড়াগুলি কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে ঘাস খায়। সিনেমায় মহিন আসলে জীবনানন্দেরই কল্পনার এক প্রতিচ্ছবি, যে সময়কে পেরিয়ে সে কবির জগতে ঢুকে পড়ে, কাছের মানুষদের চেনার চেষ্টা করে আর খুঁজতে থাকে বনলতা সেনকে। সিনেমায় প্রথম দৃশ্যটা নিয়ে আলাদা করে প্রশংসা করতে হয়। সমুদ্র তীরে মৃতহাসের শাড়ি, মহিনের জেগে ওঠা, আর সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকা বনলতা সেন, এক পরাবাস্তব, এক কাব্যিক শুরু। এখান থেকেই সিনেমা 3টি জিনিস স্পষ্ট করে দেয়। প্রথমত, মহিন আসলে জীবনানন্দের ভিতরেই বাস করে। দ্বিতীয়ত, সে বনলতাকে আসলে খুঁজছে। আর তৃতীয়ত, বনলতা এক ধরনের হ্যালুসিনেশন, কখনো দেখা দেয়, কখনো বা মিলিয়ে যায়। গল্পটাকে 2 ভাবে ভাগ করা যায়। প্রথম ভাগে কবির জীবনকে দেখানোর জন্য গল্পটা নন লিনিয়ার ভাবে আগায়, আর দ্বিতীয় ভাগে আসে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, একাকিত্ব, সাংসারিক অশান্তি আর দারিদ্রতা। আর সিনেমা জুড়েই একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি আসতে থাকে, এই বনলতা সেন আসলে কে? নাকি বনলতা সেন? তার খুড়তুতো বোন শোভনা, স্ত্রী লাবণ্য, নাকি কাল্পনিক কোনো নারী মূর্তি? এবার আসি সিনেমার শক্তির জায়গাগুলোতে, ভিজুয়াল আর সিনেমাটোগ্রাফি নিয়ে। নির্মাতা নিজে একজন চিত্রশিল্পী, আর সেটা সিনেমার পর্দায় স্পষ্টভাবে বোঝা যায়। সেট ডিজাইনিং, কালার গ্রেডিং, আলো আধারের ব্যবহার, সবকিছুতেই একটা পেইন্টিং এর মতো যত্ন আছে।
বিশেষ করে সমুদ্র তীরের দৃশ্যটা, মহিনের ঘোড়া নিয়ে যে হাঁটার দৃশ্যটা মাইন্ড ব্লোয়িং। বিশেষ করে বাংলা সিনেমায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এবার আসি অভিনয়ে। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশার ভালো অভিনয় করেছে। তিনি জীবনানন্দ দাশকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তার শারীরিক ভাষা, কণ্ঠস্বরের যে পরিবর্তন ঘটিয়েছেন তা আসলেই প্রশংসনীয়। খেলিমালার এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। হেলেন চরিত্রে নাবিলা রহস্যময় ও সাবলীল অভিনয় নিয়ে এসেছেন। মহিন চরিত্রে সোহেল মণ্ডল আলাদাভাবে সকলের নজর কেড়েছেন। বাউন্ডুলে ভাবুক একটা চরিত্রকে তিনি পর্দায় খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমার গান মূলত একটাই, বাপ্পা মজুমদারের লেখা, গাওয়া ও সুর করা গান। এখানে কেউ নেই। এখানে কেউ নেই, এখানে কেউ থাকে না। এই সিনেমার বিজিএম এর প্রশংসা করতে হয় আলাদাভাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে সাইলেন্স আর পিয়ানোর সূক্ষ্ম ব্যবহার করা হয়েছে, যা পুরো সিনেমার ম্যাজিক্যাল ভাবকে আরো গাঢ় করেছে। অনেক তো হইল প্রশংসা, এবার একটু সমালোচনা করি, কারণ বনলতা সেন কোনো পারফেক্ট সিনেমা নয়। এই সিনেমার সবচাইতে দুর্বল জায়গা মনে হয়েছে ভিএফএক্স কে, বিশেষ করে জীবনানন্দের অন্তিম শয্যা থেকে কমলালেবু গড়িয়ে পড়ার দৃশ্যটা। আর ক্লাইম্যাক্সে ম্যাজিক্যাল একটা দৃশ্য আছে যেটা খুব একটা মানসম্মত মনে হয় নাই। গল্পে যে ক্লাইম্যাক্স আছে যে সেটা কেন জানি বড্ড তাড়াহুড়া করে শেষ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ইন্টারভিউতে শুনলাম নির্মাতার কথা, তিনি নাকি 10 বছর ধরে এই গল্পটা লিখেছেন। এত সময় ধরে লেখা একটা স্ক্রিপ্ট, সেটার ক্লাইম্যাক্স হুট করে শেষ হয়ে যাওয়া কেমন জানি একটা বেমানান। গল্প যখন সবচাইতে ইন্টেন্স জায়গাতে পৌঁছায়, ঠিক তখনই গল্পটাকে কেন জানি তাড়াহুড়া করে শেষ করানো হয়েছে। দর্শক ক্লাইম্যাক্সের যে আবেগটা সেটা পুরোপুরি ফিল করার সময় পায়নি। এই সিনেমার আরেকটা খারাপ দিক হচ্ছে এর ডায়লগ। জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছো, তবু একটা পয়সা যদি সম্বল নেই তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? কিছু কিছু ডায়লগে প্রচুর পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে, যা আসলে স্ক্রিন প্লের বোঝা, আর এর ফলে ডায়লগ তার নিজের সৌন্দর্যতা হারিয়েছে। আরেকটা বড় বিতর্কের জায়গা হলো সিনেমার শেষ দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ইনক্লুশন। এ সিনেমায় ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং দ্য লাস্ট সাপারের আদলে একটা সিন ছিল। ওই পেইন্টিং এ যীশু খ্রিস্টের পাশে তার কিলারকে দেখানো হয়েছে, আর এই সিনেও জীবনানন্দের পাশে রবীন্দ্রনাথকে দেখানো হয়েছে। মানে এক প্রকার বোঝানো হয়েছে যে জীবনানন্দের মৃত্যুর জন্য রবীন্দ্রনাথ দায়ী। এটা ঐতিহাসিকভাবে ইললজিক্যাল মনে হয়েছে, কারণ পরবর্তীতে রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতার প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। সব মিলিয়ে বলতে গেলে বনলতা সেন এমন একটা সিনেমা যেটা আসলে সবার জন্য না। জীবনানন্দ দাশ আর তার কবিতা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে এই সিনেমা আপনাকে অনেক গভীরে নিয়ে যাবে। কিন্তু একদম যদি প্রথাগত সরল গল্প খোঁজেন, তাহলে এই সিনেমা আপনাকে হতাশ করতে পারে। এটা অনেকটা জীবনানন্দের কবিতার মতো, অসম্পূর্ণ, রহস্যময়। তবে এর অসম্পূর্ণতা এর দুর্বলতা নয়, এর শক্তি। কারণ বনলতা সেন কবিতাটা নিজেও কোনো সোজাসাপটা উত্তর দেয় না, আর সিনেমাটাও দেয় না। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ভিজুয়াল স্টোরি টেলিং, মিউজিক আর অ্যাক্টিং, এই তিনটা জায়গায় সত্যিই প্রশংসার দাবি রাখে। কিন্তু কিছু কাঠামোগত সিদ্ধান্ত, বিশেষ করে ক্লাইম্যাক্সের শেষের অংশটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। আমি ব্যক্তিগতভাবে এটাকে 10-এ 7 দিব। বাংলা সাহিত্য নির্ভর সিনেমা যে তৈরি হচ্ছে, এটা ভালো খবর। আর এরকম প্রচেষ্টা যেন থেমে না যায়, এটাই প্রত্যাশা। আপনারা যদি বনলতা সেন মুভিটা দেখে থাকেন, তাহলে বনলতা সেন আসলে কে, তাকে কি খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।